যে বিষয় সেটি হচ্ছে ভোট কাজিয়া। সংবিধান ও আরপিও অনুযায়ী পিআর পদ্ধতিতে নির্বাচনের সুযোগ নেই এমনটা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, প্রচলিত পদ্ধতিতেই ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি। যদিও শাপলা ছাড়া নির্বাচন কিভাবে হয় তা দেখে নেওয়া হবে। এনসিপি নেতা সার্জিস আলমের কড়া মন্তব্যে নির্বাচন কমিশনের যে জবাব, শাপলা সহ নিবন্ধন বিষয়ে এনসিপির আক্রমণাত্মক মন্তব্যে তারা শঙ্কিত নয়, তারা ভীত নয়। এদিকে বিএনপি বলে আসছে যে পিআর মানেই একটা স্থায়ী অস্থিতিশীলতা, এর মাধ্যমে দলীয় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হবে। আর জামায়াত বলছে যারা পিআর বোঝে না তারা দেশ চালাতে পারবে না। আজ আমরা মোটামুটি এসব বিষয় নিয়ে কথা বলবো। গোটা আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি মোস্তফা কামাল। স্বপ্ন স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। শুরুতেই আমি পরিচয় করাচ্ছি আবু হেনা রাজ্জাকী, রাজনৈতিক বিশ্লেষক, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এবং রয়েছেন আব্দুল তুষার, গণমাধ্যম ব্যক্তিত্ব। তুষার, আপনাকে দিয়ে শুরু করি। শুরুতে যেটা বললাম যে আইন অনুযায়ী দেশে প্রচলিত আইন অনুযায়ী নির্বাচন হবে এবং আগে যেভাবে হয়েছে ওয়েস্টমিনিস্টার পদ্ধতি সেটাই বলা হচ্ছে। আরপিওতে পিআর পদ্ধতি না থাকায় এটি নিয়ে একদম চিন্তিত না নির্বাচন কমিশন। তারা বলছে এক্ষেত্রে যারা নির্বাচনে অংশ নেবে তাদেরকে হয়তো বলা হচ্ছে যে খেলোয়াড়রা ফাউল করলে সেটা থেকে যে ফাউল করবে কি করবে না সেটা থেকে তাদেরকে বিরত থাকার আহ্বান জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার। মোটামুটি এই আজকে এটা নিয়ে কথা বলেছেন। এটা নিয়ে আপনি একটু বলুন যে আসলে গণপ্রতিনিধিত্ব আদেশ সেটি কিন্তু ৭২ সালে রাষ্ট্রপতি কর্তৃক দেওয়া হয়েছিল এবং সেটাই পরে আইনে পরিণত করা হয়েছে। এবং এটা ছিল এর আগে যে লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডারের ভিত্তিতে নির্বাচন হয়েছিল ৭০ সালে, সেইটাকে প্রতিস্থাপিত করা হয়েছিল এই গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ দিয়ে। আমাদের এইখানে যে নির্বাচনী প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ব্রিটিশ আমলে শুরু হয়েছে কিন্তু, এবং সেই সময় থেকেই এই প্রতিটি এলাকায় যিনি সংখ্যাগরিষ্ঠ ভোট পাবেন তিনি নির্বাচিত হবেন, এই আইনেই চলে আসছে। মাঝখানে এটা পরিবর্তন করার একটা চেষ্টা হয়েছিল, বেসিক ডেমোক্রেসি নাম দিয়ে এক ধরনের পিআর পদ্ধতি চালু করার চেষ্টা করা হয়েছিল, যেখানে মেম্বাররা নির্বাচিত হয়ে চেয়ারম্যান নির্বাচন করবে, এই ধরনের একটা ব্যাপার ছিল। তো সেই বেসিক ডেমোক্রেসি শেষ পর্যন্ত টিকে নাই। আপনারা নিশ্চয় মনে আছে যে বিভিন্ন লেখায় আপনি পাবেন, সাহিত্যে পাবেন, ওইটা তার আমাদের জন্মের আগে হয়েছে, বিডি মেম্বার। এই বিডি মেম্বার হচ্ছে বেসিক ডেমোক্রেসির মেম্বার, মানে যারা ভোট দেওয়ার জন্য কাউন্সিলর হিসেবে চেয়ারম্যান নির্বাচন করার জন্য বিডি মেম্বার। এটা কি জিয়া রহমানের সময়? না, জিয়া রহমানের সময় না, এটা আইয়ুব খানের সময়। উনি চেষ্টা করেছিলেন এটা, যাতে সরাসরি ভোট থেকে মানুষকে সরিয়ে এনে নিজের লোকজনকে দিয়ে ভোট দিয়ে স্থানীয় সরকার নির্বাচন করা যায়, যাতে নিজের লোকজন দিয়ে, তার প্রভাবের লোকজন দিয়ে। তো সেটা সাকসেসফুল হয় নাই। তখনও রাজনৈতিক দলগুলি এটাকে বাধা দিয়েছিল এবং এটা নিয়ে অনেক হাসি তামাশা হয়েছিল। তো এই অধ্যাদেশ যেটি আদেশে পরিণত হয়েছে, মানে আইনে পরিণত হয়েছে, সেই আইনেই বাংলাদেশে এতদিন পর্যন্ত সকল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের পদ্ধতি পরিবর্তিত হয় নাই, আসন পরিবর্তিত হয়েছে। একসময় 30টা আসন ছিল নারী কোটায়, সেটা 50-এ পৌঁছেছে। এছাড়াও আমাদের সংসদ ভবনটা এরকম ছিল না। এখন যেটা প্রধান উপদেষ্টার অফিস, সেইখানে প্রথমে সংসদ ছিল, তারপর ওইখান থেকে এই লুই কানের নির্মিত যে সংসদ ভবন, সেইখানে আমরা এসেছি। কিন্তু নির্বাচনের যে পদ্ধতি সেটা কিন্তু একই রকমই রয়ে গিয়েছে, তবে কিছু সংশোধনী হয়েছে। আর নির্বাচনী এলাকার পরিবর্তন হয়েছে, জনসংখ্যার ভিত্তিতে অথবা ভৌগোলিক সীমারেখা পরিবর্তন করে নির্বাচনী এলাকার পরিবর্তন হয়েছে, কিন্তু নির্বাচনের পদ্ধতির পরিবর্তন হয় নাই। আর এটা যদি আইন পরিবর্তন না করা হয়, তাহলে নির্বাচন কমিশনের পক্ষে তো এই আইন পরিবর্তন করা সম্ভব না, এই কারণে যে নির্বাচন কমিশন নিজেও তৈরি হয়েছে এই আইনের ভিত্তিতে, অর্থাৎ এই আদেশের ভিত্তিতে। তো যার ফলে নির্বাচন কমিশনে আইনটা বদলাতে পারবে না। এটা বদলাতে গেলে সরকারকে এই আইনটা বদল করে আসতে হবে, এবং এই আইনটা বদল করে আসতে গেলে সংবিধান অধ্যাদেশ জারি করে অধ্যাদেশের অধীনে নির্বাচন করালে এটাকে আবার সংসদে গিয়ে এটাকে আইনে পরিণত করতে হবে। তো ধরেন এই অধ্যাদেশ দিয়ে একটা নির্বাচন হলো, কিন্তু যারা নির্বাচিত হলো তারা এটাকে আইনে পরিণত করলো না, তাহলে অবৈধতার একটা বিষয় হতে পারে। যে কারণে সুযোগ কি তাহলে নেই? না, সুযোগ আছে, সুযোগ নাই আছে এইটা তো আমাদের বিবেচনার বিষয় না। কেননা বহু কাজ এখন হচ্ছে যেগুলি হয়তো বৈধতা অবৈধতার প্রশ্নে অনেক জায়গাতে আটকে যেতে পারে, কিন্তু হচ্ছে তো। ফলে পিআর পদ্ধতিতে হবে কি হবে না এটা নির্ভর করছে সকলের সমঝোতার উপরে। যদি সকলেই একমত হয়ে যান তাহলে কেবল পিআর হতে পারে। আদারওয়াইজ যদি একটি বা দুটি বড় দল যাদের অনেক ভোট আছে, এরা যদি পিআর এ সম্মত না হন, তাহলে পিআর পদ্ধতি করলে
সেটা টিকবে না এবং সেটা ঝামেলা তৈরি হতে পারে। জি, আপনি একটু বলবেন আবহাওয়া রাজ্জাকি, সেটা যে আপনার একটা বক্তব্য আমি দেখলাম যে আপনি বলছিলেন যে তারা পিয়ার বোঝে না, মানে না, তারা গেট লস্ট। না, যেটা আপনি বলছেন গেট লস, সেটা হলো পিয়ার পদ্ধতি সম্পর্কে বলা হচ্ছে যে জনগণ বোঝে না, এটা বলছে। হ্যাঁ, তুষার ভাই বললো ফর এক্সাম্পল জনগণ বোঝে না, কিংবা আমি বললাম যে জনগণ বোঝে না। তা রাজনীতিবিদরা যখন বলে জনগণ বোঝে না, তখন আমি গেট লস্ট কেন বলছি। জনগণ না বুঝুক, আপনাকে বুঝতেই হবে। অর্থাৎ পিয়ার পদ্ধতি আপনি মানেন কি মানেন না, দ্যাট ইজ অন্য ইস্যু, কিন্তু আপনি বুঝবেন না। আপনি না বুঝলে রাজনীতি কেন করবেন? একজন কলেজে ক্লাস করতে যাচ্ছে প্রফেসর, সে যদি তার সাবজেক্ট কি পড়াবে না বোঝে, ক্লাসে যাবে কেন? দ্যাট ইজ মাই কোশ্চেন। পিয়ার পদ্ধতি চালু হোক কি না হোক, পিয়ার পদ্ধতি ভোট হোক কি না হোক, আলটিমেটলি ইটস এ কোশ্চেন অফ ডিসিশন। কিন্তু আপনি পিয়ার পদ্ধতি বোঝেন না, অবশ্যই আপনার বলার রাইট নাই। আর যদি বলেন তাহলে রাজনীতি করার রাইট নেই। আমি এখনও বলছি। এখন আসেন, সংবিধান বললেন, গণপ্রতিনিধিত্ব আইন বললেন, অধ্যাদেশ বললেন, সেই মোতাবেক পিয়ার নাই নির্বাচনে যাবে। সংবিধান যেহেতু টানছেন তাই আমি বলছি, আপনি নির্বাচনটা করতেছেন কিভাবে, কোন সংবিধান বা কোন আইন দিয়ে? আচ্ছা, আপনি কোন আইনে করছেন? আপনি যে পরিস্থিতিতে একটা সরকার এখন হইল, এই সরকার হওয়ার পর এখান থেকেই তো যাত্রা শুরু। আবার আমি কোনো সংবিধান বাতিল বা কার্যকর না অকার্যকর সেটা প্রশ্ন পরে আসতেছি। একটা সরকার হয়েছে তো স্বাভাবিক প্রক্রিয়া না, স্বাভাবিক প্রক্রিয়া সরকার না তো হয়নি, সেটা ঠিক আছে। তো যেহেতু নাই, তাহলে এখান থেকেই শুরু হবে। তাহলে অতীতের কোনো ধারাবাহিকতা থাকবে না, বলছি আর থাকবে। আপনি তো সংবিধানের একটা আইনের কি বলা আছে, সংবিধান অনুযায়ী তো নির্বাচনটা হইতে হবে, সেটাই তো আমি বলছি। সংবিধান অনুযায়ী হতে হয়। সেখানে তো পিয়ার পদ্ধতি আজকে তো স্পষ্ট, পিয়ার পদ্ধতিতে পরে আসেন, সংবিধান মোতাবেক যে করতেছেন আপনি, এটা আরেকবার বিতর্ক, আজকেও বলতেছি, উনি জবাব দিবে হয়তো। সংসদ ভেঙে যাওয়ার পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন করতে হবে। সেটা তো হচ্ছে না। তাহলে আপনি যে যাচ্ছেন 26শে ফেব্রুয়ারি 2026 ফেব্রুয়ারি পর্যন্ত যে যাচ্ছেন, কিভাবে যাচ্ছেন আপনি? আপনাকে তো টাইম ফ্রেম দিচ্ছে। এখন বলবেন সংবিধান বাতিল না, যেটা আপনার শেষ হয়ে গেছে ওইটার পরে যখন ডেট দিচ্ছে, সেই ডেটটা কোন সংবিধানে? সেটা হইল অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধানে। অন্তর্বর্তীকালীন সরকার এই ডাইরেকশনটা দিছে। সংসদ যে সংবিধানটা আছে সেটাই যে নির্দেশ দিবেন, তিনি ছিলেন থাকবেন নির্বাচিত প্রধানমন্ত্রী। নির্বাচিত প্রধানমন্ত্রী ক্ষমতায় থেকে নির্বাচন করবেন, এটাই ওই সংবিধানের বিধান। উনি তো নাই, উনি তো পালিয়ে গেছেন। উনি তো সংবিধানকে থামাইয়া রাইখা পালিয়ে গেছেন। ওই সংবিধান আপনি ঢুকতেছেন কিভাবে? ওখানে ঢুকবে তো নির্বাচিত প্রধানমন্ত্রী। নির্বাচিত প্রধানমন্ত্রী ক্ষমতায় থেকে নির্বাচন করবে না, তত্ত্বাবধায়ক সরকার তো বাতিল হয়ে গেছে। তাহলে ওই সংবিধান চালাই চলতে নির্বাচিত যে প্রধানমন্ত্রী তার থাকতে হবে। অন্তর্বর্তী সরকার ওখানে ঢুকবে কিভাবে? সংবিধানে তো অন্তর্বর্তীকালীন সরকারটা নাই। আপনি ওই সংবিধান চালাবেন কেমনে? প্রশ্নটা আমার ওখানে। আচ্ছা, যার জন্য অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সংবিধান দিয়ে চলছেন, এবং উনি চিঠি দিচ্ছেন নির্বাচন কমিশনকে, কি তুমি নির্বাচন করো। এবং উনি যেহেতু একটা টেন্টেটিভ টাইম দিছিল, ফেব্রুয়ারির মধ্যে হবে, উনি ফেব্রুয়ারির মধ্যে করছে। এখন এই যে করার প্রক্রিয়াটা, হয় আপনি এই সংবিধান মেনে নেবেন, আর এই সংবিধানটা যদি অলিখিত এটাকে মেনে নেন, তাইলে কি করতে হবে? অন্তর্বর্তীকালীন সংবিধানটা কি আসলে? এই তো অন্তর্বর্তীকালীন সংবিধান হলো ইউনূস সাহেব যেটা বলতেছে করতেছে ওইটাই সংবিধান। উনি তো একটা সরকার হয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার, উনি তো যেটা চালাচ্ছেন এটাই সংবিধান। উনি নির্বাচনের ডেট দিচ্ছে ফেব্রুয়ারিতে, এটাই সংবিধান। তাহলে সংবিধান বাতিল, সংস্কার, পরিবর্তন, বাতিলের প্রশ্ন আসতে পরে বাতিল কি বাতিল? সংবিধান বাতিল করবেন কেমনে আপনি? আপনি যখন একটা আইন থাকা গেলে আরেকটা আইন করবেন, ওই আইন কি সব বাতিল হয়ে যাবে? অফকোর্স নট, অফকোর্স নট। যেটা আপনার প্রয়োজন সেটা রাখবেন, যেটা চেঞ্জ করা দরকার করবেন, এটার সংস্কার। কিন্তু আপনি ওখানে ঢুকতে পারবেন না, তো আপনাকে ঢুকতে হবে তো সংবিধানটার মধ্যে। তুষার, আপনি বলবেন কিনা কিছু? দেখেন, জটিল মনে হচ্ছে না, জটিল করে ফেলেছেন। এটা সংবিধান উকিল সাহেবরা পারেন, জটিল না করলে পরে বারবার হিয়ারিং, বারবার সাক্ষ্য নেওয়া, একের পর এক ডেট নেওয়া, তারপরে ধরেন এই যে কি বলে স্টে অর্ডার নিয়ে বছরের পর বছর ঝুলিয়ে রাখা। আমাদের এখানে 12, 14, 16 বছর ধরে মামলা ঝুলে থাকে না, এরকম জটিল করে ফেলে দেখে থাকে। শুধু আমি দেখি টাইম পিটিশন এটা পারে না। আপনি আমার আমি আপনাকে জিনিসটা বলি, উনি যেটা বললেন যে ডক্টর ইউনূস যা বলবেন আমাদের প্রধান উপদেষ্টা, সেটাই সংবিধান। তাহলে তো এই সংবিধান না, নির্বাচন পর্যন্ত যা বলবেন, নির্বাচন পর্যন্ত উনি যা বলবে সেটাই সংবিধান নির্বাচনের জন্য। হ্যাঁ, আমি শেষ করি। তো উনি এগুলো যা বলবেন তাই যদি হয়, তাহলে তো স্বৈরতন্ত্র হয়ে গেল না, আরো বৃহৎ স্বৈরতন্ত্র। তার কোন আইন নাই,
উনি মুখে যা বলে সেটাই আইন। আচ্ছা, এটা হলো সেটাই আইন, উনি কিন্তু এটা এখন বললেন। তারপর উনি বললেন যে সংবিধান নাই, সংবিধান অলিখিত হয়ে গেছে, উনি যা বলবেন সেটাই আইন। কিন্তু আবার উনি বললেন যে আছে তো, সেটাকে সংস্কার করবে, সেটাই সংস্কার, কিছু রাখবে কিছু বাদ দিবে। তো যেটা নাই, যেটা লিখিতটা নাই, ওখান থেকে শুরু হয়ে গেছে। আপনি দেখেন রাজ্জাকি ভাই বলেছেন, রাজ্জাকি সাহেব বলেছেন যে এই সরকার যখন শুরু করলো সেখান থেকে সব নতুন ভাবে শুরু হলো। তো সব যদি নতুন ভাবে শুরু হলো, তাহলে আবার পুরনো সংবিধানটা আছে, উনি আবার বলছেন যে ওইটাকে সংস্কার করা যাবে, ওইটাকে বদলানো যাবে, ওইটাতে কিছু আইন টাইন যুক্ত করা যাবে। কিন্তু ওনার একটা জায়গাতে উনি বলছেন সংবিধান নাই, নির্বাচনের বেলায় উনি বলছেন যে পিআর দেওয়ার জন্য সংবিধান নাই, ওইটাকে মানে বর্তমানে প্রচলিত সংবিধান এবং এই গণপ্রতিনিধিত্ব আদেশকে তোয়াক্কা না করে ডক্টর ইউনূস চাইলেই ওনার ইচ্ছা মতো নির্বাচন একটা আইন করে দিতে পারেন, এইটা উনি বলছেন। কিন্তু উনি যেটা পারেন না, এটাও সংবিধানে বলা আছে, এটা পারলে এটা রাষ্ট্রপতি পারবেন যদি পারেন, হ্যাঁ যদি পারেন। এবং সেক্ষেত্রেও কিন্তু এটা সহজ হবে না, এই জন্য যে বৃহৎ দলের যদি আপত্তি থাকে তাহলে সেই অধ্যাদেশ তো তারা র্যাটিফাই করবে না সংসদে। সংসদে র্যাটিফাই না করলে তো অধ্যাদেশ একটা নির্দিষ্ট সময়ের পরে আর অকার্যকর হয়ে যাবে। ফলে এইখানে একটা জটিলতা আছে। তাই নির্বাচনকে যদি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য এবং আইনসঙ্গত করতে হয়, তাহলে বর্তমানের সংবিধান এবং বর্তমানে যে গণপ্রতিনিধিত্ব আদেশ আছে সেইটার মাধ্যমেই, মানে আইন আছে গণপ্রতিনিধিত্ব আইন, সেইটার মাধ্যমেই নির্বাচন করতে হবে। এইটাই হচ্ছে সমাধান। এখন কেন বারবার বলা হচ্ছে যে এই সরকার তো 90 দিনের মধ্যে নির্বাচন করে নাই, অতএব এই নির্বাচনের আইনের মধ্যে নাই, এই কথাটা ঠিক নাই। জন্য যে এই সরকার যখন তৈরি হয়েছে, যে প্রশ্নটি উনিও করেছেন যে প্রধানমন্ত্রী থেকেই তো নির্বাচন করার কথা, আগের প্রধানমন্ত্রী থাকবে। কিন্তু বিশেষ একটি অবস্থা, যে অবস্থায় প্রধানমন্ত্রী উপস্থিত নাই, বিগত প্রধানমন্ত্রী, এবং তিনি পদত্যাগ করেছেন বলেই আমাদেরকে বলা হয়েছে। ফলে তিনি যদি পদত্যাগ করে চলে গিয়ে থাকেন, তাহলে এমন একটি আপৎকালীন অবস্থা তৈরি হয়েছিল যেখানে সংবিধানেরই 106 ধারা অনুযায়ী আদালতের কাছ থেকে, সুপ্রিম কোর্টের কাছ থেকে রেফারেন্স নিয়ে সরকারটি তৈরি হয়েছে। এবং সেই রেফারেন্সে সুপ্রিম কোর্ট কিন্তু বলেছে কেনই সরকার তৈরি হচ্ছে, এবং সেইখানে যে আদেশের মধ্যে নাই যেটি, সেটি হচ্ছে এখানে মেয়াদ নির্দিষ্ট করে নাই। মেয়াদ নির্দিষ্ট না করে দেওয়ার ফলে এই কথাগুলি বলার একটা সুযোগ তৈরি হয়েছে যে ওনারা যতদিন খুশি থাকবেন, ওনারা যা বলবেন সেটাই আইন। কিন্তু ওনারা যা বলবেন সেটা আইন নয়। ওনারা যদি যা কিছু বলেন, ওনাদের যদি এইরকম কোনো বড় সিদ্ধান্ত নিতে হয়, তাহলে আবারও কোর্টের কাছে যেতে হবে। কেননা সুপ্রিম কোর্ট হচ্ছে বাংলাদেশের সংবিধানের প্রোটেক্টর, বাংলাদেশের সংবিধানের তারাই আপহোল্ড করবেন, তারাই সংবিধান অনুযায়ী দেখবেন কোনো আইন সংবিধান বিরোধী হচ্ছে কিনা, কোনো আইন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হচ্ছে কিনা, অথবা সরকারের যে কোনো কর্মকাণ্ড বা রাষ্ট্র পরিচালনায় যারা অংশ নেন তাদের যে কোনো কাজ সংবিধান বিরোধী হয়ে যাচ্ছে কিনা, এটা দেখার দায়িত্ব হচ্ছে সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্ট এই বিচার আচার করেন। ফলে এই যে জটিলতা উনি তৈরি করেছেন, এই জটিলতাটা আমি 4টা লাইনে বলে দিই। প্রথম বিষয় হচ্ছে সংবিধান বাতিল হয় নাই, ওই সংবিধান অনুযায়ী 106 ধারাতেই সরকার তৈরি হয়েছে এবং সুপ্রিম কোর্ট থেকে রেফারেন্স নেওয়া হয়েছে। দ্বিতীয় হচ্ছে এই সংবিধান বাতিল করলে অটোমেটিক্যালি এই সংবিধানের অধীনে যা আছে সবকিছুই তার লেজিটিমেসি হারাবে। ফলে এই সরকারও লেজিটিমেসি হারিয়ে ফেলবে, এমনকি কোর্ট নিজেও লেজিটিমেসি হারিয়ে ফেলবে। ফলে সংবিধান বাতিল করার সুযোগ এইভাবে নাই, সংবিধানকে সংশোধন করার সুযোগ আছে। 3 হচ্ছে এই সংবিধান একটি আইন রয়েছে, যে আইনটিকে র্যাটিফাই করা হয়েছে সংসদে, যেটা হচ্ছে গণপ্রতিনিধিত্ব আইন, এবং সেই আইনেই নির্বাচন কমিশন তৈরি হয়েছে এবং সেখানে পরিষ্কার বলা আছে বাংলাদেশে কিভাবে নির্বাচন হবে। নতুন কোনো আইন না হওয়া পর্যন্ত এইটাই আইন, এটাকে মানতে হবে। এবং চতুর্থ হচ্ছে আপনি যে বলছেন যে কোনো ব্যক্তির কথাই এই দেশে সংবিধান, এটা বলা হচ্ছে সংবিধান বিরোধিতা। এইটার বিষয়ে সংবিধান অত্যন্ত কঠোর কথাবার্তা আছে। আমার মনে হয় যে এই কোনো ব্যক্তির কথাই সংবিধান, এটা আমাদের না বলাই ভালো, এটা সঠিক বক্তব্য না। কোনো ব্যক্তির কথাই সংবিধান না, এটা আমি তো বললাম বলবেন কিনা, অন্তর্বর্তীকালীন সরকার বানানো হয়েছে, ওই সাংবিধানিক সরকার বানানো হয় নাই। কিন্তু সেটা তো সংবিধানের আলোকেই তো এই সরকার, সংবিধানের আলোকে নয়, সংবিধানে এটা সব আইনকে রেখেই তো শপথ করা হয়েছে। সব আইনে একটা ক্লজ থাকে, যদি সাংবিধানিক শূন্যতা হয় তাহলে কি করতে হবে, সেই জন্যই 106 রেখেছে। এবং সেখানে যখন ওত নিছেন ইউনূস সাহেব, কি হিসাবে ওত নিছেন, উনি বলছেন আমি শপথ করিতে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে শপথ করিতেছি যে, ঠিক আছে, আমি সংবিধান সমুন্নত রাখবো। কোন সংবিধান? অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে কোন সংবিধান রাখবে? তার সংবিধান, অন্তর্বর্তীকালীন সংবিধান। সরকার হিসেবে তার সংবিধান, সেটা বলতে সংবিধান
আর সেটাই শব্দ তো আসে না, সেটাই তো। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার আছে ওই সংবিধানে? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট। ওই সংবিধানের মধ্যে কি অন্তর্বর্তীকালীন সরকার আছে? তাহলে আমি যেটা, আমার নাম যে সংবিধানে নাই, আমার পদ যেখানে নাই, আমি সেটাই ঢুকবো কেমনে? এই জন্য এইটাই। এবং উনি যেটা বলছে 106-তে, এই জন্য ওই সংবিধান মোতাবেক সে আছে। এই যে উনি যা চিন্তা করতেন, যেভাবে করতেছেন, এবং এই যে ফেব্রুয়ারিতে নির্বাচন দিছে, সবাই মেনে নিছে তো নাকি? হ্যাঁ, মেনে নিছে। তার আগে একবার নির্বাচন চাইছিল 3 মাসের মধ্যে, সেটা কি মনে আছে আপনার? হ্যাঁ। তা সেটা মনে থাকলে ওটা টু সাম এক্সটেন্ট ওই সংবিধানের মধ্যে ছিল, ভাঙার পর 3 মাসের মধ্যে। কিন্তু পরবর্তীকালে যখন যারা নির্বাচন চেয়েছিল, তারাই যখন আবার ইউনূস সাহেবের সাথে দেখা করে বলল ডিসেম্বর 25-এর মধ্যে নির্বাচন চাই, কোন সংবিধানে? এটা ইউনূস সাহেব যেহেতু চলে আসছেন, তাই ইউনূস সাহেবের কাছে চাইছে, এবং ইউনূস সাহেব বলছেন ফেব্রুয়ারিতে করেন, ওই সংবিধানে নাই। এখন একটা কথা উনি বলছেন, যেটা আমিও বলছি, এখন আমিও বলি, আমি দুইটা কথা বলবো এখানে। একটা হলো উনি বললেন যে 106 মোতাবেক একটা ওপিনিয়ন চাইতে পারে নির্বাচন কমিশন বা প্রধান নির্বাচন কমিশনার, হি ক্যান সেন্ড ইট দিস প্রপোজাল টু দ্য প্রেসিডেন্ট, অ্যান্ড প্রেসিডেন্ট আবার পাঠাইতে পারে। আরেকটা অপশন আছে, ইজি অপশন, কারণ এখানে অ্যাবসলিউট বলতে কিছু নাই, জনগণের ইচ্ছায় সব হবে। যেহেতু জুলাই ঘোষণাপত্র হয়েছে, সেই জুলাই ঘোষণাপত্রের ভিতরে মেয়াদ দেওয়া হয় নাই, এটা রাজনীতিবিদদের ব্যর্থতা আমি মনে করি। কারণ ইউনূস সাহেব রাজনীতিবিদ না, আমরা বারবার বলি। সুতরাং রাজনীতিবিদদের দরকার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়া, ইউনূস সাহেব চলে যাবে। সুতরাং ওই মেয়াদটা এখনও দিতে পারে, এখনও সংশোধন আকারে যেই জুলাই ঘোষণাপত্রটা দিছে, ওনার মেয়াদ 8ই আগস্ট 2024 থেকে 30 জুন 2026 পর্যন্ত দেওয়া হইল, এবং এর ভিতরে উনি নির্বাচন কমিশন নিয়োগ দিবেন, এবং উনি একটা নির্বাচন করে যাবেন। কারণ যে ইলেকশন কমিশনটা নিয়োগ দেওয়া হয়েছে, তাকে নিয়োগই দেওয়া হয়েছে সংবিধান মোতাবেক 3 মাসের মধ্যে নির্বাচন করার কথা, তাতে 7ই নভেম্বর 2024-এর মধ্যে নির্বাচন হওয়ার কথা, অথচ তার নিয়োগ হয়েছে 21শে নভেম্বর 2024-এ। এই নির্বাচন কমিশনের ওনার নিয়োগই হয়েছে তারপরে। সেটা তো নানা পরিবর্তিত নানা পরিস্থিতির কারণে এটা হয়েছে। মানে আপনি চাইলেই তো দিতে পারেন না। না, এটা তো তামাশা না, এটা এটা কোনো সমিতি না, এটা কোনো ক্লাব না, আপনি ইচ্ছা মতো চালাবেন। এটা তো আমি বৈধতা দিলাম, উনিও তো দিল। 106-তে যান, অথবা জুলাই ঘোষণাপত্র সংশোধন করেন, হয়ে যায়। আপনি যে পার্লামেন্ট পর্যন্ত যাবেন, আপনি একটা প্রক্রিয়ায় তো যাবেন, কিভাবে যাবেন? সেই প্রক্রিয়াটা যদি না যান, ওইটা প্রশ্নবিদ্ধ হবে, এবং এই নির্বাচন কমিশনের পরিণতিও নুরুল হুদার মতো হওয়ার সম্ভাবনা আছে। বিরতির পরে এসে বাকি আলোচনা করতে চাই। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, আশা করি সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে এখন প্রকাশ। আমরা কথা বলছিলাম ভোট কাজিয়ে নিয়ে। আমার স্টুডিওতে রয়েছেন আব্দুল তুষার, আছেন আবু হেনা রাজ্জাকি। ভাই, আপনাকে দিয়ে আবার শুরু করতে চাই। সেটা হচ্ছে যে পিআর ইস্যুটা গেল, সেটা হচ্ছে আজকে চিফ ইলেকশন কমিশনারটা একটা ঘোষণা দিয়েই দিল যে আইন কানুনের ব্যাপার। ধরলাম আমরা ওই জায়গাটা একটু বেরিয়ে আসি ওখান থেকে। সেটা হচ্ছে যে এখন নির্বাচন এদিকে আবার ইসলামী সহ 7 দল যারা আছে আন্দোলন কর্মসূচি তারা করেছে কিন্তু কয়েকদিন আগে, তাদের দাবি হচ্ছে জাতীয় পার্টি এবং 14 দলকে নিষিদ্ধ করতে হবে, নিষিদ্ধ করার পরই নির্বাচনে তারা অংশ নেবে, নিষিদ্ধ না করলে রাজপথ ছাড়বে না, এরকম অনেক দাবি দেওয়া ছিল। সেই ক্ষেত্রে ধরেন আওয়ামী লীগের সময় যে নির্বাচন হয়েছে, সেখানে তো প্রায় 28টা দল অংশ নিয়েছিল, বিএনপিও তার মধ্যে ছিল। তাহলে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, 14 দলকে নিষিদ্ধ করতে হবে। সেই ক্ষেত্রে তো অন্য যারা অংশ নিল আওয়ামী লীগের সময়, তাদেরকে তো নিষিদ্ধ করতে হবে। তাহলে দল থাকলো কারা, নির্বাচনটা কাদের সাথে কে করবে? ধন্যবাদ আপনাকে এবং আমার সমালোচক প্লাস আপনার কি বলে এখন টিভির দর্শক শ্রোতা। আসলে দেখেন, রাজনৈতিক দলেরা কে কখন কি স্ট্যান্ড নেয় আমরা বাইরে থেকে কিন্তু বলতে পারবো না। এটা তাদের সিদ্ধান্ত, তাদের দলীয় সিদ্ধান্ত। তো তারা স্ট্যান্ড নেওয়ার সময় হয়তো তারা তাদের লাভ ক্ষতিটা হিসাব, আপনি তো রাজনৈতিক বিশ্লেষক না, ওই জন্য বলছি। এই জন্য তারা যখন যে রাজনৈতিক দল হিসাব করে বক্তব্য দেয়, সে তার হিসাব করে বক্তব্যটা দেয়। কখনো তাদের পক্ষে চলে যায়, কখনো বিপক্ষে চলে যায়। যেমন পিআর পদ্ধতিতে আমরা বের হয়ে আসলাম, কিন্তু একজনে বলছেন যে পিআর পদ্ধতি হলে নাকি দলীয় নেতারা স্বৈরাচার হয়ে যাবে। আচ্ছা, সালাউদ্দিন আহমেদ বলেছেন, যদি এটা বলে থাকে এটা তো দলের প্রবলেম, এটা তো অন্য লোকের ইস্যু না, ইট ইজ ইয়োর প্রবলেম। তো যার দলের ভিতরে গণতন্ত্র না থাকলেই তো এই প্রশ্নটা আসে। তো দলের ভিতরে গণতন্ত্র না থাকার পর যদি দলীয় নেতা স্বৈরতন্ত্র হয়ে যায়, তারপরে 2/3 মেজরিটি নিয়ে যদি তারা পার্লামেন্টে যায়, তাহলে তারা কি হবে? এটা কোশ্চেন মার্ক। ইট ইজ ইয়োর প্রবলেম, ইট ইজ নট আ প্রবলেম দ্য হোল নেশন। এখন আসেন, এই যে বলতেছেন যে একটা কথা আসছিল যে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত তার কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, ছাত্রলীগ বা যুবলীগ, হোয়াটএভার ইট ইজ। ছাত্রলীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের কার্যক্রম সাময়িক নিষিদ্ধ বলছে বিচার না হওয়া পর্যন্ত। আবার ওইদিকে বলতেছে জাতীয় পার্টিরে কেন
নিষিদ্ধ করা হয় না, যেহেতু জাতীয় পার্টি দোষর ছিল। আচ্ছা ঠিক আছে, মানলাম। ইসলামী আন্দোলন তো ওই সময় নির্বাচন করেছিল, তারা কিন্তু দোষর না। ঠিক আছে, হ্যাঁ বুঝলেন। এখন আবার আমরা ইনক্লুসিভ নির্বাচনও চাই। কেউ কেউ বলতেছে আমরা রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে না, আমি সবই এগ্রি করলাম। আচ্ছা, কিন্তু সেখানে কিছু কথা ছিল যে আমরা যে পরিবেশটা পেয়েছি, যে পরিস্থিতিটা পেয়েছি, অনেক রক্তক্ষয়ের বিনিময়ে কিন্তু সেখানে 1400-1500 মানুষ মারা গেছে। মানুষ না, যে মা তার সন্তান হারাইছে সে বুঝবে। রাজনীতিবিদরা এক চুল ব্যথা পায় নাই, পাবে না, কারণ আছে পরিষ্কার, আমি স্টেজে ঠিক ওপেন বলছি। কারণটা কি? কারণ তাদের সন্তানদেরকে তারা বিদেশ পাঠায়, আর চাষা চোষার পোলারা মাঠে নামায়। আপনি বলেন তো কোন রাজনৈতিক প্রতিষ্ঠিত নেতার কোন সন্তান কিংবা তার নাতি কোথায় মারা গেছে? যায় নাই, না, কেউ যায় নাই। সুতরাং তাকে টাচ করে না বিধায়। নাহলে একটা কথা ছিল, যেহেতু বিচার পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে, বিচার না হওয়া পর্যন্ত সবাইকে একটা কঠিনভাবে ঐক্যমত আসতে পারছে, ওকে বিচারটা তাড়াতাড়ি হয়ে যাক, তাইলে কি হবে? ঠিক আছে, তারপরে লিবার্টি নাও। কিন্তু বিচারটা চলমান প্রক্রিয়া, সেখানে কি কাব্যিক কথা। আবার বিচারটা হইতে হবে আন্তর্জাতিক মানের। কোথায় আন্তর্জাতিক মানের বিচারের দাবি করা মানে কি জানেন? বিচার না চাওয়া। সিম্পল। আমরা যে জামাত ইসলামের যুদ্ধ অপরাধীদের যে পানিশমেন্ট দিছে, তারা অপরাধী, এটা নিয়ে আমি প্রশ্ন আনি নাই। কিন্তু তাদের মৃত্যুদণ্ড কিভাবে দেওয়া হয়েছে আমরা দেখছি। আইনে ছিল না, শাহবাগে আন্দোলন করার পর আইন করে তারপরে করা হয়েছে। আবার তাদেরই একজন আসামি সম্প্রতি গেলে খালাস পেয়েছে। তাহলে কি পদের বিচার হয়েছে? ওগুলো তো গলা যেটা ঝুলছে তো চলে গেছে, সে আর ফেরত আসবে? আর আপনি আজকে যখন আমরা সবাই মিলে বলতেছি আন্তর্জাতিক মানের বিচার, আমি বলছি নিশ্চিত করে তারা বিচার চায় না। অত নিখুঁত বিচার পৃথিবীর কোথাও হয় না। সুতরাং এটা হলো এটার পক্ষপাতিত্ব করা। আপনি বিচারটাকে রাখবেন চলমান প্রক্রিয়ায়, আবার বলবেন নিষিদ্ধকরণটাও ঠিক হয় নাই, আবার বলবেন যে কি কোন দল নিষিদ্ধ করা আমরা চাই না। আপনারা তো বলেন যে জাস্টিস হারিড, জাস্টিস বারিড, জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। আপনারা তো বলেন, আমি বললাম দুইটাই তো আমি বললাম, হারিড অ্যান্ড বারিড, ডিনাইড, জাস্টিস ডিলেড। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি স্পেশাল ট্রাইব্যুনালে যে মামলাগুলো করতেছেন, ওখানে তো লিমিটেড কতগুলো মামলা আছে। সুতরাং এটার জন্য তো জাস্টিস হারিডও না, ডিলেডও না। কিন্তু আমরা তো ঐক্যমত্য হইতে পারতাম, বিচারটা দরকার, সবাইকে আমরা ঐক্যমত্য হইছি। আমি অন্তত বিচার চলছে, কিন্তু আপনি কাগজে কলমে যাই বলেন না কেন, ইন অ্যাকশনে কি হয় সেটা হলো বিষয়। আচ্ছা তুষার, আপনি একটু বলবেন এই একই ইস্যুতে যে মানে জাতীয় পার্টি 14 দল, তারা তো তাদের নিষিদ্ধ দাবি উঠেছে এবং ব্যাপকভাবে উঠেছে, রাজপথে অনেক আন্দোলন হবে। যেটা আমি প্রশ্ন করেছিলাম, তাহলে আওয়ামী লীগের মতো অনেক দলই তাদের নির্বাচনে অংশ নিয়েছিল, বিএনপিও ছিল কিন্তু সেই নির্বাচনে, ইসলামী আন্দোলন ছিল, তারাও কিন্তু এখন তাদেরকে আবার কেউ দোষর বলছে না। তাহলে এতগুলো দল যদি নিষিদ্ধ হয়, আবার এদিকে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলা হচ্ছে, তাহলে নির্বাচনটা কাদের সাথে আসলে কিভাবে কি হবে? সরকারের নির্বাহী আদেশে কোনো দলকে স্থগিত বা কোনো দলের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করাটা আসলে বুদ্ধিমানের কাজ না। কেননা দেশে তো আদালত আছে, এবং এই নিষিদ্ধকরণ তো এক ধরনের বিচার। এটা তো একটা বিচার যে আমি আপনাকে একটা শাস্তি দিলাম, একটা বিচার করলাম যে আপনি যেহেতু অনেক অন্যায় করেছেন, আপনি আর রাজনীতি করবেন না। তো এই বিচার কাজ করার দায়িত্বটা আসলে আদালতের, এই বিচারিক দায়িত্ব আসলে সরকারের না। কিন্তু আমি লক্ষ্য করছি, আমরা সবাই লক্ষ্য করছি যে রাজনৈতিক দলগুলি সরকারের মাধ্যমে এই রায় ঘোষণা করছে যে অমুক নিষিদ্ধ, তমুক নিষিদ্ধ, তমুক নিষিদ্ধ। এই নিষিদ্ধকরণের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে নির্বাচনের মাঠে যাতে প্রতিদ্বন্দ্বীর সংখ্যা কমে যায়, এবং যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে এই ভোটের মাঠে দেখা যাবে যে অনুপস্থিত দলগুলির ভোটাররা যদি না আসেন, তাহলে পার্সেন্টেজ ওয়াইজ কাস্ট ভোটের একটা বড় পার্সেন্টেজ এরা পাবেন যারা নিষিদ্ধ করাতে পেরেছেন, অর্থাৎ যারা নিষিদ্ধের আওতা আসেন নাই। যেমন ধরেন 10টা ভোটের মধ্যে আমি 2টা ভোট পেয়েছি, মানে আমি 20%। কিন্তু 50টা ভোটের মধ্যেও তো আমি 2টাই পেতাম, কারণ আমার বিরুদ্ধে অনেক দল আছে, তারা তখন এই ভোটগুলি পেত। তাহলে আমি কত পার্সেন্ট? তো এই পার্সেন্টের খেলায় নিষিদ্ধ করে আসতে পারলে ভালো আর কি। পিআর পদ্ধতিতে অধিকাংশ দলকে নিষিদ্ধ করে 3-4টা দল আসলে পরে পার্সেন্টেজ অফ ভোটে বেশ একটা পাওয়া যেতে পারে, সুবিধা পাওয়া যেতে পারে, আসন সংখ্যা বাড়তে পারে। এছাড়া আসলে সকল দলকে সামান্য অপরাধ অথবা বৃহৎ অপরাধ, কোন অপরাধের জন্য আপনি নিষিদ্ধ হবেন, কোন অপরাধের জন্য আপনি স্থগিত হবেন, আর কোন অপরাধ করলেও আপনি রাজনীতি করতে পারবেন, এই জিনিসটাই তো নির্দিষ্ট করা নাই কোথাও। কতটুকু কি করলে পরে আসলে নিষিদ্ধ হবেন আর কি না করলে পরে আপনি নিষিদ্ধ হবেন না। কেননা গণহত্যার সাথে সম্পৃক্ত থাকার দায় তো একাধিক দলের আছে বাংলাদেশে। আবার ধরেন
বেআইনিভাবে মানে তৈরি হবারও উদাহরণ আছে। যেমন জাতীয় পার্টি তো এরশাদ সিটে বসে থেকে বানিয়েছিলেন এবং উনি তো স্বৈরাচার ছিলেন, একেবারেই স্বৈরাচার। তো এরকম হয়েছে না? হয়েছে তো। তাহলে এখন কাকে আপনি আসলে বাদ দিবেন আর দিবেন না? এই দলগুলি রাজনীতি করেন এবং আমার মনে হয় যে রাজনীতি যদি তারা বোঝেনি, তাহলে রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিকভাবেই প্রতিহত করা, রাজনৈতিকভাবেই পরাজিত করার চেষ্টা করা উচিত। এখন যেটা হচ্ছে, এটা হলে ভবিষ্যতে এরকম হবে। আজকে যারা নিষিদ্ধ চাইছেন, কালকে যে তারা নিজেরা নিষিদ্ধ হয়ে যাবেন না, এইটা তারা বন্ধ করতে পারবেন না, কারণ খারাপ নজর স্থাপিত হবে। আর বিচারের বিষয়টা শুধু একটা কথা বলি, আন্তর্জাতিক মানের বিচার বলে কিছু নাই। বিচারের মান সকল দেশেই একই হওয়ার কথা। যেমন আন্তর্জাতিক মানের ঔষধ আর বাংলাদেশি মানের ঔষধ হয় না। ঔষধের একটা ফার্মাকোপিয়া আছে, অর্থাৎ কিভাবে ঔষধটা তৈরি হবে বলা আছে, এবং ওইটাই ঔষধ। সারা পৃথিবীতে প্যারাসিটামল মানে প্যারাসিটামল। ওইরকম বিচার কখন গ্রহণযোগ্য এবং মানসম্পন্ন হয়? যখন বিচারের সঙ্গে যারা সংশ্লিষ্ট তারা বায়াসড থাকেন না, অর্থাৎ তারা কোনো পক্ষপাত করেন না। বিচারে যারা আসামি এবং যারা মানে যারা বাদী এবং বিবাদী উভয়ে তাদের রাইট অনুযায়ী, তাদের অধিকার অনুযায়ী তারা বিচার আদালতে তাদের কর্মকাণ্ড পরিচালনা করতে পারেন। যেমন জামিনের রাইট থাকলে তারা জামিন পাবেন, তারা সাক্ষ্য প্রমাণ হাজির করার যে অধিকার আছে সেটা আনতে পারবেন, কেউ তাদেরকে বাধাগ্রস্ত করবে না, মিথ্যা সাক্ষ্য কেউ দিবে না, এবং এই ধরনের যদি কেউ করে, বিচারকে ম্যানিপুলেট করার চেষ্টা করে, মিথ্যা সাক্ষ্য দেয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যে অভিযোগগুলি আনা হবে সেগুলিতে সত্যতা থাকতে হবে, এবং আইনজীবী যারা সেইখানে বিভিন্ন পক্ষ সমর্থন করবেন, এই আইনজীবী বেছে নেওয়ার অধিকারও দুই পক্ষেরই আছে, সেটাও দিতে হবে। এইরকম একাধিক বিষয় রয়েছে যেগুলি হলে পরে আমরা একটি মানসম্পন্ন বিচার হয়েছে এটা বলি। যখনই কেউ বলেন যে আন্তর্জাতিক মানসম্পন্ন, তখন তাহলে একটা বাংলাদেশি স্ট্যান্ডার্ড, ভারতীয় স্ট্যান্ডার্ড, পাকিস্তানি স্ট্যান্ডার্ড, নেপালি স্ট্যান্ডার্ড, এইটার একটা সুযোগ এসে যায়। মানে আমার বিচার আমার মতো, আপনার বিচার আপনার মতো। বিচার আসলে আমার আর আপনার বিচার আলাদা আলাদা না। বিচারের একটা নির্দিষ্ট ফর্মুলা আছে, বিচারের একটা নির্দিষ্ট পথ আছে, সেটাই করতে হবে। আমাদের যে ধর্মগ্রন্থ কোরআন শরীফে পরিষ্কার বলা আছে যে বিচারে যেন আমরা কেউ মানে অন্যথা না করি, এবং আমরা যেন মাপে পর্যন্ত কম বেশি না করি। আমরা যে সাধারণ দাঁড়িপাল্লা দিয়ে মাপি, এই মাপটা পর্যন্ত যেন কম বেশি না করি। এইটাই হচ্ছে মান, যে আপনি কম বেশি করবেন না, আপনি কারো পক্ষে যাবেন না, কারোর প্রতি সহানুভূতিশীল হয়ে অন্য কারো অধিকারকে লঙ্ঘন করবেন না। এটা হচ্ছে বিচার। এই বিচার কিন্তু শুধু যে বিচার আদালতে হবে তা কিন্তু না। এই বিচারের শপথ আমাদের উপদেষ্টারাও নিয়েছেন। তারা বলেছেন অনুরাগ, বিরাগ, ক্রোধ এগুলার বশবর্তী তারা হবেন না। কিন্তু এই কয়েকদিন আগে তথ্য আপাদের যে আন্দোলন চলছে, সেই আন্দোলন নিয়ে সচিব পর্যায়ের একজন ব্যক্তি, মানে উচ্চপদস্থ একজন কর্মকর্তা, তিনি বলেছেন যে এদের যে চাকুরির মেয়াদ আরো, মানে প্রজেক্টের মেয়াদ, প্রকল্পের মেয়াদ আরো 2 বছর বাড়ানো যেত, কিন্তু এদের কর্মকাণ্ডে বিরক্ত হয়ে উপদেষ্টারা অনুমোদন দেয় নাই। এই কথাটা বলাটাই কিন্তু ওই দেখেন, উনি বলল বিরক্ত, আপনি তো বিরক্ত হতে পারবেন না। তো এই যে বিরক্ত, ওনারাও হইতে পারবে না। কোনো কাজে আপনি বিরক্ত হয়ে সিদ্ধান্ত নিতে পারবেন না। আপনি সিদ্ধান্ত নিবেন, বিরক্তি আপনি চেপে রাখবেন। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দেই, তাজউদ্দিন সাহেবের কথা বলি। উনি একজন ব্যক্তির প্রমোশনের ফাইল তার কাছে এসেছিল, তিনি একটু দেরি করছিলেন, এবং এক পর্যায়ে তিনি বললেন যে তার পরিবার পরিজন যখন এই 25শে মার্চের ঘটনার পরে আশ্রয় খুঁজছিল, এই ভদ্রলোক তাদেরকে রাস্তায় রেখে আশ্রয় দেওয়ার কথা বলে চলে গিয়েছিলেন, যে আমি চাবি নিয়ে আসছি বা এরকম কিছু কথা বলে, কিন্তু তা আর ফিরে আসেন নাই। এবং তাজউদ্দিন সাহেবের পরিবার রাস্তায় সময় কাটিয়েছিল ওই সময়। এই লোকটাকে উনি প্রমোশন দিবেন কি দিবেন না, এটা নিয়ে তার মধ্যে একটা দ্বিধা ছিল, কিন্তু শেষ পর্যন্ত উনি প্রমোশনের ফাইলে সাইন করেছিলেন এই জন্য যে ব্যক্তিগত ক্রোধ, অনুরাগ, বিরাগ এটার বশবর্তী হওয়া যাবে না। এবং এই কথাটার উল্লেখ একাধিক ব্যক্তি তার যে জীবনী নিয়ে গ্রন্থ লেখা হয়েছে সেখানে করেছেন। এইটা হচ্ছে এই অনুরাগ বিরাগের ঊর্ধ্বে থাকার একটা নমুনা। আপনি অনুরাগ বিরাগের ঊর্ধ্বে আপনাকে থাকতে হবে। ট্রাম্পের মোটরকেট যাবে সেই জন্য যে ম্যাকোকে আটকে দেওয়া হলো, এই আটকে দিয়ে যে সার্জেন্ট, সে কি করেছে, সে সকল প্রভাব অনুরাগ বিরাগের ঊর্ধ্বে উঠে তার দেশের আইনকে উপরে তুলে ধরেছে। তার উপরে নির্দেশ আছে পোটাস যাবে। পোটাস নিশ্চয়ই জানেন আপনি, প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস। সো পোটাস মুভ করবে, ফলে সে কিন্তু ওইখানে তার আইন মেনেই চলেছে, যে আমার দেশের আইন, আপনি যেই হন প্রেসিডেন্ট আপনাকে মানতে হবে, রাস্তায় দাঁড়াতে হবে। এইটা হচ্ছে অনুরাগ বিরাগের ঊর্ধ্বে থাকা। আমরা কি এটা করতে পারছি কিনা, এইটা হচ্ছে প্রশ্ন। একটু রাজ্যকে সেটা বলুক, আমরা আসলে এটা করতে পারছি কিনা। আসলে আমি ফেসবুকে দেখলাম যে
ইমানুয়েল ম্যাক্রো, সে কিন্তু বলছিল যে আমাকে যেতে দাও বা আমার নেগোশিয়েট করছি তোমার সাথে, লেট মি সি মাই পাস, এরকম বলতেছিল। তো তখন কিন্তু সার্জেন্ট তাকে আটকিয়ে দিয়েছে এবং বারবার সার্জেন্টও বলছে, সরি মিস্টার প্রেসিডেন্ট, আই এম এক্সট্রিমলি সরি, আই এম রিয়েলি সরি, আই নো ইউ আর প্রেসিডেন্ট। তারপরেও কিন্তু তাকে যেতে দেয়নি, কারণ মার্কিন প্রেসিডেন্ট সেখান দিয়ে যাবে। তখন আমরা দেখলাম যে ইমানুয়েল ম্যাক্রো ফোন করলো ডোনাল্ড ট্রাম্পকে, ফোন করে বলতেছে যে হাউ আর ইউ, গেস হোয়াট, আই এম ওয়েটিং ইন দ্য স্ট্রিট বিকজ অফ ইউ, রোড ইজ টোটালি ফ্রোজেন। তো এরপর তাদের কথোপকথন যা হয়েছে সেটা আমরা হয়তো শুনি নাই, কিন্তু এই যে রাজনৈতিক শিষ্টাচার, যেটা সবাই বললো যে রাগ অনুরাগের ঊর্ধ্বে ওঠে, এই শিষ্টাচার থেকে আমরা কত দূরে আছি? তো আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইন মেনেছে বা আইনের শাসন আছে, তার একটা এক্সাম্পল। পাশাপাশি এটাও তো দেখতে হবে, সে তো আমেরিকার রাষ্ট্রপতির কোনো দাওয়াতে উনি আসেননি, উনি আসছেন জাতিসংঘের দাওয়াতে, এবং সেই অফিসটা নিউ ইয়র্ক বিধায় সবাই নিউ ইয়র্কে গেছে। ইনফ্যাক্ট তার কাছে তো সেই কোনো ডাইরেকশন নাই। আর যদি সে রাষ্ট্রপতির আমন্ত্রণে ওখানে আসতো বা আমেরিকার সরকারের আমন্ত্রণ, তাহলে সেটা অন্যভাবে হতো। সুতরাং এখানে সে যে আইনের শাসনটা দেখাইছে, এবং আমি তার সাথে একমত, এবং তার কাছে লেস ইম্পর্টেন্ট সে, যেহেতু সে জাতিসংঘের দাওয়াতে আসছে। আর যেটা ভাই বললো, আমি তো একমত, আমার দেশে তো সেই জিনিসটা নাই। কেন নাই? ইভেন আমি আমার মনে পড়ে ইন্ডিয়া একটা জায়গায় দেখছিলাম আমি, বুঝছেন, ওই যে সাদা গাড়ি থাকে অফিসিয়ালদের, ওই যে সিটের না, মানে ভিতরে সিটের উপরে সাদা কাপড় দিয়ে কভার থাকে, সরকারি গাড়ি, সরকারি গাড়ি মানে সরকারি আমলা আছে সেই গাড়িটা। আমাদের দেশে এরকম আমি দেখেছি। হ্যাঁ, জি। সার্জেন্ট ধরছে ড্রাইভারকে, গাড়ি থামাইয়া, ড্রাইভার, আমি পাশে প্রত্যক্ষ করলাম, লাকিলি দাঁড়ায় ধরলো এবং বললো লাইসেন্স কোথায়? লাইসেন্স সে ভুলে বাসায় রেখে আসছে। পিছনে বোধহয় সম্ভবত এডিশনাল সেক্রেটারি লেভেলের একজন লোক, উনি কোনো কথা বলেননি। একটা ট্রাফিক সিগন্যাল আছে একটু জ্যাম সাইডে, কিছুক্ষণ পর ট্রাফিক তাকে ছেড়ে দিল, সার্জেন্ট একটা অনার দেখায়, কিন্তু দুইটা কথা বলে গেল। পরে দেখলাম সেক্রেটারি তাকে চার্জ করতেছে, মানে তুমি কাগজ নিয়ে, সে একটা কথা বলে নেই সার্জেন্টের সাথে। আর আমাদের দেশে কি হয়, ট্রাফিক জ্যাম মানে উল্টা পথ দিয়ে এমপি সাহেব যাচ্ছেন, ভিআইপিরা উল্টা পথে যাচ্ছে, আমরা দেখেছি। জি, তাহলে তার মানে কিছুদিন আগেও গিয়েছে, তার মানে এটা আমাদের ট্রেডিশনাল, আমাদের অভ্যাস, আমরা আইন মানতে না পারাটারে বীরত্ব মনে করি। আবার যদি সরকারিভাবে আসেন, আপনি যদি দেখেন আজকে বিএনপি সবচেয়ে বড় দল, তারা আজকে নির্বাচন করলে ক্ষমতায় যাবে। বেগম জিয়া, ওনার 2 কোটি বা 3 কোটি টাকার একটা ঘটনা আছে, জিয়া অরফানেজ ট্রাস্ট বা কিসের, সেটা এক ব্যাংকের থেকে আরেক ব্যাংকে রাখছে, সেজন্য তাকে 7 বছর জেল খাটতে হয়েছে। আর হাজার হাজার কোটি তসরুপ করার পর তাদেরকে পত্রিকায় শিরোনাম দেয়, জনতা ব্যাংকের চেয়ারম্যান ধরার পর শিরোনামটা আসে কি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসরকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে যে ধরছে ওই টাকা আত্মসাতের জন্য সেটা না, অথচ খালেদা জিয়া কিন্তু 7 বছর জেল খাটছে। তার মানে বাংলাদেশের আইন চোখে দেখে, কিভাবে চোখে দেখে, পিছন থেকে যখন সরকার পরিচালনা করে। সুতরাং বাংলাদেশের আইন, বাংলাদেশের কালচার আপনি অন্য জায়গার সাথে মিলাতে পারবেন না। আমরা রেফারেন্স দিই বিদেশের, মেন্টালি আমরা অনেক অনেক কুৎসিত এবং অনেক পিছনের, ইন্টারনালি আমরা খুব ডার্ক। আমরা হইলাম ওই যে ক্ষমতা কেন্দ্রিক লোভ, মোহ, মাৎসর্য আমাদেরকে পেয়ে বসছে। এখানে কিছু করার নেই, কোনো দয়া মায়া নাই। যদি দয়া মায়া থাকতো তাহলে আপনি জুলাই আন্দোলনের পর যারা দাবি করে যে আমাদের 427 জন কর্মী মারা গেছে, এই দাবি করার পরে আমরা যে অ্যাকশনটা দেখতেছি, সেই অ্যাকশনে কিন্তু ওটা নাই, যেহেতু তাদেরকে টাচ করে না, কেননা তাদের কেউ ওখানকার ভিকটিম নয়। তো এই যে বিষয়টা আমাদের, আপনি কাজে আইনকে যে চিন্তা করেন, বাংলাদেশে আইন ওইভাবে আপনি পাবেন না, বহু সময় লাগবে, কারণ আপনাকে চিন্তায় সৎ হইতে হবে। আর কত সময় লাগবে? 54 বছর তো পার করে ফেললাম। সেটাই তো, এখনো তো আমরা ক্ষমতার লড়াই করতে, এখনো আপনি বলেন, আমরা যে এই যে লড়াইগুলো করতেছি, কি চেঞ্জ আমাদের আসছে এখন? যার জন্য একটা পিআর পদ্ধতির কথা আসছে। যেমন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আপনি পিআর পদ্ধতিটার গুরুত্ব আমি কেন দিচ্ছি, কারণ আপনি যদি কোনো সংস্কার কিন্তু আমার হয় নাই, আর এই যে চলতেছে না জুলাই সনদ, আপনি ফাইনালি রেজাল্ট জাস্ট 0, এই রেজাল্ট হবে। আর উচ্চ কক্ষ নিম্ন কক্ষ যে আলাপ হইতেছে শুভঙ্করের ফাঁকি, কারণ আপনি কি মনে করেন এত সংস্কার না নিয়ে অল্প কিছু নিয়ে কাজ শুরু করলে কি? নো, একটা সংস্কার করলেই হয়ে যায়। সেখানে হলো যে আপনি যদি সংসদীয় সংস্কার, যেটা সংসদীয় সংস্কারের একটাই রাস্তা এখন পিআর পদ্ধতি, অ্যাবসলিউট মেজরিটি পাবে না, এবং সব ওই যে কয় না যে সরকার নড়ে বড়ে হবে। সরকার নড়ে বড়ে হবে কেন? আপনি যদি সৎ হন, আপনি যদি ট্রান্সপারেন্ট হন, আপনার ভয় কিসের? আর আপনি 3টা সিট পেয়ে যদি কেউ আপনার চাপ দেয় কোনো কাজ করতে বাধ্য করার জন্য, সেটাও জাতি দেখবে, জনগণ দেখবে। বলা হচ্ছে সকালে এক সরকার, বিকেলে আরেক সরকার, এরকম। হ্যাঁ, হচ্ছে তো, সমস্যা কোথায়? সেটা কি জটিল হবে না? কেন জটিল হবে? আবার তো নির্বাচন লাগবে না, সেটার জন্য একটা নির্বাচন তো লাগবে না। ওকে, আমি পারলাম না, তো তোমরা করো।
সব বিয়ার পদ্ধতিতে যে ইটালির মতো দেশে, জাপানের মতো দেশে 4বার 5বার সরকার বদলায় 5 বছরে, ইভেন ইংল্যান্ডেও পাল্টাচ্ছে। তো কি হয়েছে, নির্বাচনের পদ্ধতি এক জিনিস, আর দুর্নীতির দায় সরকার তাড়াই দেওয়ার এক জিনিস। আমরা দুইটাকে মিলাইয়ে ফেলি। আপনি সরকার তাড়াচ্ছে যে কোনো দেশে, আমাদের পদ্ধতিতে যে নির্বাচন হয় সেখানেও সরকার তাড়ানো হয় না? এই সরকার তাড়ানো হয়েছে না, পদ্ধতির সাথে কিছু আসা যায় না। আপনার খাচ্ছত কি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। জি, আমাদের খাসলতি চেঞ্জ করতে হবে, আমরা ওই জায়গাটা কাজ করে। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, আশা করি সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবারও ফিল্ম আমাদের নিয়মিত জন্য এখন প্রকাশ অনুষ্ঠান। আমরা কথা বলছিলাম ভোট কাজিয়ে নিয়ে। তুষার ভাই, আপনাকে আবার যেতে চাই, যেমনটি বলছিলেন আবনের রাজ্জাকি, মানে খাসলতের সাথে পিয়ারের সম্পর্ক, পিয়ারের সাথে খাসলতের সম্পর্ক। খাসলত শব্দটা আঞ্চলিক শব্দ, তো এই জায়গায় আপনি কোনো মন্তব্য করবেন কিনা? পিয়ার হচ্ছে একটা নির্বাচনী পদ্ধতি। পিয়ারের মাধ্যমে কারো চরিত্র বদল হবে না। পিয়ারের মাধ্যমে বরং অনেক লোক, যাদের অনেক লোভ আছে, বা যেটা রাজ্জাকি সাহেব বলার চেষ্টা করেছেন, যাদের ক্ষমতার লোভ আছে, যারা নানান ধরনের অসাধু কর্মকাণ্ড করতে চান, তাদের একটা চেক অ্যান্ড ব্যালেন্স হবে। কিন্তু প্রকৃত অর্থ হচ্ছে যে চরিত্র না বদলালে, পিয়ার বলেন আর ডিরেক্ট ইলেকশন বলেন আর পৃথিবীর যে কোনো আইনে নিয়ে আসেন, যদি ক্ষমতার লোভের চরিত্রটা না বদলায়, ক্ষমতাকে অপব্যবহার করার চরিত্রটা না বদলায়, তাহলে পৃথিবীর কোনো আইন, কোনো পিয়ার, কোনো কিছু কাজ করবে না। অতএব চরিত্র বদলের প্রশ্নটি সম্পূর্ণ আলাদা। উনি যদি চরিত্র বদলই চান, তাহলে পিয়ার টিয়ার কিচ্ছু বাদ দিয়ে আমাদের সৎ, যোগ্য, মেধাবী লোকজনকে নির্বাচিত করা দরকার। এটা করলে পরে এমনিতেই তারা কোনো অন্যায় কাজ করবেন না। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে যে এই যে পিয়ারের কারণে যে সরকার বদল হয়ে যায়, এটা বলা হচ্ছে, আসলে পিয়ারের জন্য বদলায় না, বদলায় হচ্ছে ক্ষমতার লোভের কারণে, চরিত্রের কারণে। মানে তাদের একটা লোভ থাকে, তাদের এই ক্ষমতার আদান প্রদান একটা লোভ থাকে। সেই লোভের কারণে সরকার বদল হয়ে যায়, যে কে প্রধানমন্ত্রী হবেন, এর কাছ থেকে সমর্থন তুলে নিয়ে ওকে দিলে পরে আমি একটা মন্ত্রিত্ব পাবো, এবং ছোট ছোট দলগুলি তখন নিজেদেরকেই বার্গেনিং চিফ হিসেবে ব্যবহার করে। এইটা হচ্ছে মূল ঘটনা। ফলে খাসলত বদলের বিষয়টি যদি আমরা করতে পারি, তাহলে তো কোনো কিছুই লাগে না। বাংলাদেশের সমস্ত টয়লেট দেখবেন পরিষ্কার, কারণ তাদের টয়লেট ট্রেনিং হয়েছে। বাংলাদেশের সমস্ত রাস্তা দেখবেন চমৎকারভাবে চলছে, কারণ কেউ আইন না মেনে গাড়ি চালাচ্ছে না। বাংলাদেশের সমস্ত অফিস দেখবেন যে ঢুকলেই কাজ হয়ে যাচ্ছে, কেউ ঘুষ খাচ্ছে না। বাংলাদেশের সকল মামলা দেখবেন দ্রুত নিষ্পত্তি হচ্ছে, কারণ ভুয়া মামলার মধ্যে ভুয়া আসামি নাই। তো এইটা তো খাসলত বদলের অটোমেটিক হওয়ার কথা। আইন দিয়ে কি এটা আপনি পারবেন? এইটা পারবেন যে পিয়ার পদ্ধতিতে যদি কেউ নির্বাচিত হয়, তাইলে সে ভুয়া মামলা করবে না? এটা নিশ্চিত হবে না। সে সৎ লোক হলে ভুয়া মামলা করবে না। এটা হচ্ছে আমার বক্তব্য। একটা বিষয়, ওই যে সার্জিস আলম একটা কথা বলেছিলেন, তখন আমি জানতে চেয়েছিলাম যে শাপলা ছাড়া নির্বাচন কিভাবে হয় তা দেখে নেওয়া হবে। এটা এনসিপি নেতা সার্জিস আলমের একটি বক্তব্য। এইটার বক্তব্য করা জবাব আজকে ইসি দিয়েছেন যে আক্রমণাত্মক তাদের যে বক্তব্য, সেই বক্তব্যে মানে নির্বাচন কমিশন শঙ্কিত নয়। মানে নির্বাচন কমিশন কি শঙ্কিত থাকার কথা, বা শঙ্কিত হয় কখনো? নির্বাচন কমিশনের তো শঙ্কিত হওয়ার কথা না, কারণ তারা ওই যে শপথ ভীতির ঊর্ধ্বে থাকবেন, ভয়ভীতি তাদেরকে কোনো কাবু করতে পারবে না। কিন্তু যেটা হয়েছে যে এই ধরনের বক্তব্য একটু আগ্রাসী, কেননা দল তার নিজের মার্কা নিজে ঠিক করবে, এইটা কিন্তু কোথাও বলা নাই যে আমার মার্কা আমি ঠিক করে নিয়ে এসে আমি ইলেকশন করব। দল মার্কার জন্য আবেদন করবে এবং নির্বাচন কমিশন এই মার্কা বরাদ্দ করবে। দল কিন্তু একটি মার্কার জন্য আবেদন করে না নর্মালি, তাদের একটা প্রথম মার্কা থাকে এবং তাদের অন্য পছন্দ থাকে। আর শাপলাই লাগবে, শাপলার সঙ্গে কি বিজয়ী হওয়ার কোনো সম্পর্ক আছে? কিংবা শাপলা কি আমাদের এত প্রিয় ফুল যে মানে এই ফুল দেখলেই আমরা ভোট দিয়ে ফেলি? আমি ঠিক এইটার যুক্তিটা খুঁজে পাই না যে শাপলা না দিলে পরে নির্বাচনই করব না। নির্বাচন তো তারা করবেন নির্বাচিত হয়ে জনগণের সমর্থন নিয়ে, জনগণের মঙ্গল করার জন্য। যদি জনসমর্থন আপনার পেছনে থাকে, তাহলে তো পিস্তল মার্কা নিলেও জনগণের ভোট দেওয়ার কথা, তাহলে তো আপনি লাঠি মার্কা নিলেও জনগণের ভোট দেওয়ার কথা, কারণ জনগণ তো আপনার দলের আদর্শকে ভোট দিচ্ছে, আপনার যে ত্যাগ তিতিক্ষা সেটার মূল্যায়ন করছে। আর শাপলা নিলে কি জনগণ মানে অনেক বেশি ভালোবাসবে, আর শাপলা না নিলে ভালোবাসবে না? এই প্রশ্নটা আমার কাছে মনে হয়। এবং এটা শুধু শাপলা তাদের জন্য বলি না, যে কোনো দলই তার মার্কাকে এত ভালোবেসে ফেলার একটা বড় কারণ কি জানেন? বাংলাদেশের মানুষ মার্কা চিনতে পারে আর কি। তো চিনতে পারলে আলাদা করে বলে দিতে হয় না যে আমার নামটা আপনি পড়বেন, কারণ বাংলাদেশের মানুষ একসময় পড়তে লিখতে পারতো না, পড়তে লিখতে পারতো না বলে প্রতীকটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু এখন তো মানুষ অনেকেই পড়তেও পারে, ফলে মার্কা ছাড়াও কিন্তু অন্তত 50 ভাগের বেশি লোক ভোট দিতে পারার কথা। তো অতএব আমার কাছে মনে হয়েছে যে সেই
প্রাচীন মার্কা পদ্ধতি থেকে তো আমরা যদি সরে আসতে পারতাম, এটাও একটা সংস্কার হতো যে আমার নাম দেখে আমাকে ভোট দিবে। কিন্তু সেটাকে আসলে হচ্ছে না। আবার কিছু নামের বিভ্রাটও আছে। ধরেন আমিও তুষার, সারোয়ার তুষারও তুষার, নামের শেষে তুষার থাকলে কোন তুষারকে ভোট দিচ্ছে লোকজন নাও বুঝতে পারে। আপনার মনে আছে কিনা জানি না, একজন বিশিষ্ট মন্ত্রী সিলেটে ভোট দিয়েছিলেন আওয়ামী লীগ সরকারের। উনি বলেছিলেন যে উনি ভোট ভুল দিয়ে এসেছেন। উনি চোখের দৃষ্টির সমস্যা থাকার কারণে উনি জাহাজকে নৌকা মনে করে ভোট দিয়ে এসেছেন। আপনার মনে আছে নিশ্চয়ই, এরকম একটা কথা হয়েছিল। তো এইসব কারণেও মার্কারও ঝামেলা আছে। আপনি ঠিক মতো দেখতে না পেলে জাহাজকে নৌকা ভেবে বসবেন। তো আমার কথা হচ্ছে যে মার্কার জন্য এত অস্থিরতা এবং নির্বাচন হবে না বা নির্বাচন করব না, এইটা বলাটা সঠিক নয়। বরং তারা তো নির্বাচনই চেয়েছিলেন, নির্বাচনের কারণেই তো এই স্বৈরাচার ঘটিয়েছেন। আপনাদের রাজাকে আপনি একটু বলবেন যে দল কি নিজের মার্কা নিজেরাই ঠিক করবে কিনা, এই জায়গাটা একটু বলবেন। তার আগে একটু একটা জিনিস বলি, সেটা হচ্ছে জাতিসংঘের ভাষণে ট্রাম্প একটা কথা বলেছেন, অনেকগুলোই বলেছেন যে সত্য সহজের দৃশ্যমান। যদি স্বাধীনতা চান তাহলে নিজের দেশ নিয়ে গর্বিত হন, যদি গণতন্ত্র চান তাহলে সার্বভৌমত্ব ধরে রাখুন, আর যদি শান্তি চান তাহলে নিজের জাতিকে ভালোবাসুন। আমরা আসলে কোনটা করতেছি? আমরা মনে হয় মোটামুটি তিনটার একটাও নাই। কেন নাই? প্রথম কথা মার্কা নিয়েই থাকবো। আমার মার্কা তো আমি ওটা আমি একমত। মার্কা নিয়ে আমার এত লড়াই না। তার আগে একটা ছোট্ট জবাব দিয়ে, এক লাইনে একটা জবাব দিচ্ছি যে আমরা পিয়ার নিয়ে অনেক কথা বলছি, তো আমি এক বাক্যে শেষ করে দিচ্ছি। পিয়ার নিয়ে খাসলত বদলাক কি না বদলাক সেটা সেকেন্ডারি, বাট পিয়ার পদ্ধতি সরকার আসলে আমি 100% নিশ্চিত করে বলে দিচ্ছি সেই সরকারের কোনোভাবেই স্বৈরাচার কোনো সুযোগ থাকবে না, যেটা আমাদের দেশের জন্য এই মুহূর্তে খুব দরকার। বিএনপি বলছে স্বৈরাচার সুযোগ ব্যাপক থাকবে। সেটা যদি তার দলের, সে বলছে যেটা বলছে তার দলে স্বৈরাচার হবে, তো দলে স্বৈরাচার মানে তার দলে গণতন্ত্র নাই, এটা তার প্রবলেম। তারপরেও বলছি ওইটা নিয়েও যদি পিয়ার হয়, স্বৈরাচার কেউ হইতে পারবে না, তার দলে স্বৈরাচার থাকতে পারে, সেটা ভিন্ন কথা। আমি একটা লাইন শুধু অ্যাড করবো, সেটা হচ্ছে পিয়ার কার্যকর হতো যদি কাছাকাছি শক্তির অনেকগুলি দল থাকতো। ধরেন 3-4টা দল থাকতো যারা প্রত্যেকেই 30-40% পর্যন্ত ভোট নেওয়ার সক্ষমতা রাখে। কিন্তু এইখানে এত বেশি দল আছে এবং এখানে এত ছোট ছোট দল আছে যারা 1-2%-এর কারণে অনেকগুলো সিট নিয়ে ঢুকবে। প্রত্যেকে 2-2, 3-3 করে সিট আছে, এইখানে পিআর অকার্যকর হয়ে যাওয়ার সম্ভাবনা। সেটা দেখা যাক। আমরা তো পিআর ছাড়া তো 12টা হয়েছে, সেই সব দেশে শক্তিশালী দল আছে এবং শক্তিশালী রাজনৈতিক কাঠামো আছে। আমরা পিআর ছাড়া 12টা নির্বাচন করছি, তো পিআর ছাড়াই তো 12টা নির্বাচন করছি, এবং সেখানে কিছু আমরা জানি, আমরা করতে পারি। করবে কি করবে না তার অন্য সিদ্ধান্ত। আর এখন যেটা বললেন দেশের সার্বভৌমত্ব, আমার দেশের সার্বভৌমত্ব কি, খুব সংক্ষেপে যদি বলি, আপনার জানমালের নিরাপত্তা এবং আপনার স্বাধীনভাবে চলার নিরাপত্তা, এই তিনটে জিনিস খুব বেসিক। বাংলাদেশে আমাদের সেইটা নির্বাচিত সরকারগুলোর সময় কে কখন কতটুকু পাইছে আমি জানি না। যে যখন ছিলেন তার বিরুদ্ধে কথা বলা যাবে না, আমরা সব সময় দেখছি। এখন কি বলা যাচ্ছে কিনা? এখন বলতে পারছেন কিনা? এখন তো বলতে পারছি। আচ্ছা, আমরা অনেক কিছু বলতে পারছি। এখন যদি সহজ সরল ভাষায় উল্টা একটু ইন্টেলেকচুয়াল কায়দায় বলি যে ফ্রিডম অফ স্পিচ বাংলাদেশে সবসময় ছিল, কিন্তু ফ্রিডম আফটার স্পিচ কিনা থাকে কিনা সেটা ইম্পর্টেন্ট। তো আমরা এর আগের দেখেছি ফ্রিডম আফটার স্পিচ খুব রিস্কি, বলার পরেই তো ফ্রিডম নষ্ট হয়েছে। আর সার্বভৌমত্বের প্রশ্ন যদি দেখেন, ইন্টারনাল এবং এক্সটার্নাল দুইটা আছে। আমার জানমাল, আমার যে আয়নাঘর হয়েছে, আমার সেনা অফিসার নিহত হয়েছে, এই যে 57 জন সেনা অফিসার নিহত হওয়াটা কিন্তু আমার সার্বভৌমত্বের বিরুদ্ধ কাজ। এইভাবে যদি আপনি চিন্তা করেন, আমার সার্বভৌমত্ব ছিল না। রোহিঙ্গা প্রবেশ করছে 10 লাখ 12 লাখ, এটা এক্সটার্নাল সার্বভৌমত্ব আমার নষ্ট হয়েছে। আয়নাঘর, আমার নিজের স্বাধীনতা চলাফেরা নষ্ট হয়েছে। সুতরাং এখান থেকে বেরিয়ে আসতে হইলে আমাদের প্র্যাকটিস শুরু করতে হবে। সেটার জন্যও এই স্বৈরাচার হয়েছে বা এইগুলো যে ঘটছে, সবকিছু ঘটছে কিন্তু পুরনো সিস্টেমে। সেটা থেকে রক্ষা পেতে হলেও পিআর পদ্ধতি এই মুহূর্তে অ্যাপ্লাই করা যেতে পারে। আপনি যদি কিছু বলেন যে জাতিকে ভালোবাসা, সার্বভৌমত্ব, এগুলো বলেছেন আর কি ট্রাম্প অনেক কথাই। ট্রাম্প শুধু এটা বলেন নাই, আমেরিকান প্রেসিডেন্ট আসলে ভালো বক্তৃতা দেন। আপনি দেখবেন যে আমেরিকাতে খারাপ প্রেসিডেন্ট আছেন অনেক, কিন্তু খারাপ বক্তৃতা দেন এরকম প্রেসিডেন্ট খুবই কম, কারণ বক্তৃতা দিয়ে তাদেরকে ক্ষমতা। আমরা বারাক ওবামার কথা বলতে পারি, যার কথাই বলেন, বিল ক্লিনটন বলেন, এমনকি যারা হেরে গিয়েছেন তাদের সাথে, তারাও ভালো বক্তৃতা দেন। লিবার্টি, সভরেনিটি, এই দুইটা আলাদা বিষয়। এবং সভরেন নেশন কি? সভরেন নেশন হচ্ছে পৃথিবীর অন্যান্য জাতিগোষ্ঠীর মধ্যে সে স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে নিজের জাতির যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে নিজের দেশে এবং আন্তর্জাতিক পর্যায়েও প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। কোনো বড় ভাইয়ের কথা শুনে জাতিসংঘে গিয়ে বক্তৃতা দেয় না, কিংবা জাতিসংঘ বা কোনো আন্তর্জাতিক ফোরামে গিয়ে দেখা করে কারো অনুমতি নিয়ে এসে নিজের দেশে কাজ করে না। এটা হচ্ছে সভরেনিটি। আর লিবার্টি হচ্ছে
এমন একটি অবস্থা, যে অবস্থায় আপনার নাগরিক স্বাধীনতা পাবে, যেখানে নাগরিক তার অধিকার পাবে এবং নাগরিক স্বাধীনভাবে তার মত প্রকাশ করতে পারবে, নিরাপত্তা পাবে, অধিকার পাবে, বিচার পাবে এবং সে তার নিজের মত ও পথ অনুযায়ী চলার স্বাধীনতা পাবে। তার মত পথকে অন্য কেউ আক্রান্ত করতে পারবে না, কারণ তার সাথে তার মত বিভেদ আছে। ফলে লিবার্টি আর সভরেনিটি দুইটা এক জিনিস না। ধন্যবাদ আব্দুল তুষার, আপনার অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আবু হায়দার রাজ্জাকি, দুজনকে আবার ধন্যবাদ। দর্শক, এ পর্যন্তই। আগামীতে নতুন কোনো বিষয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সব ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।